ডিগ্রি ফর্মাল চার্জ হবে। আমরা এ পর্যন্ত এই খসড়া রিপোর্ট একেবারে ডিটেলস আমরা দেখি নাই। একেবারে একটা প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি কিছু আমাদের টুকটাক কারেকশন আছে, সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নাই। আমরা একটু পর্যালোচনা করে আমরা এই আজকে 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বলার পরে আমরা ফাইনাল একটা কথা বলতে পারবো যে আমাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু হলো। না মানে আমরা তো এখন যেহেতু এটা আগেই বললেন চিফ প্রসিকিউটর যে বিষয়টা তদন্তের পর্যায়ে, এখনো যেহেতু আনুষ্ঠানিকভাবে এটা সাবমিট হয়নি, কাজে এই পর্যায়ের সব বিষয় তো ওপেন করা যাবে না। তো আমরা আমাদের জায়গা থেকে যেটা একেবারে একটা ওভারঅল কথা বলতে পারি সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। হুজুরদের কাছে বলেন। কোথায় শোনেন, এটা তো একটা অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এটা ওয়াইড স্প্রেড এবং টার্গেটেড একটা কিলিং, এবং সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, লোকাল পারপেট্রেটরদের ইনভলভমেন্ট আছে। আপনি একদম পরিকল্পিতভাবে হেফাজতে ইসলাম যখন ব্লগারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, বিভিন্ন রকম যখন তারা নানান সমাবেশ করতেছিলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই জনগোষ্ঠীকে, আমাদের এই হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্যে তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন, এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন, সেই বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। আপনারা দেখেন 5 তারিখে 5ই মেতে তারা বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ স্থল কিন্তু তাদের পরিবর্তন করতে হয়েছে, তাদের কোথাও তারা বসতে দিচ্ছে না, এবং সেটি হচ্ছে একেবারে সরকারের চূড়ান্ত জায়গা থেকে। অবশ্যই এটা একটা সিস্টেমেটিক অফেন্স, এবং সেটা শুধু ঢাকায় না, নারায়ণগঞ্জে ঘটেছে, কক্সবাজারে ঘটেছে, সে চট্টগ্রামে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন, এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? আমি তো মনে করি যে এইটি এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। এই তদন্ত এবং বিচারের মধ্যে দিয়ে কি ৭৭ হত্যাকাণ্ডে কতজন নিহত হয়েছেন তার প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে কিনা, নাকি এটা পরবর্তীতেও এটা নিয়ে? শোনেন, আমরা এই পর্যন্ত খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা ৫৮ জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে ৬১ জন। এখানে একটু আমি কারেকশন দিচ্ছি, সেটা হলো যে আসলে নিহতদের যে সংখ্যা, এই সংখ্যাটা সেই সংখ্যাটাই আসছে আমাদের আলোচনাতেও এবং এই তদন্তের মধ্যে দিয়েও, যাদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। আমরা আগাগোড়াই বলছি যে এখানে অনেক মিসিং আছে, যে একেবারে ডেড বডি মিসিং, যাদের কোনো হদিসই নাই। কাজে সেই তথ্যগুলো এখানে কোনোভাবেই আনার কোনো সুযোগ নাই, আনার কোনো মানে কোনো সূত্রই নাই, যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটাকে তৎকালীন সময়ে এই শাপলার শহীদদের গুম করার একটা অপচেষ্টা হয়েছে। এই জন্য সংখ্যাটা যেটা আসছে সেটা হলো শুধুমাত্র তাদের সংখ্যা যাদের অথেন্টিকভাবে যাদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে। রাষ্ট্র তাদেরকে গুম করতে চাইলো, রাষ্ট্র তাদেরকে মিসিং করতে পারে, কিন্তু আপনাদের স্টুডেন্ট, আপনাদের ছাত্র এবং যে ছাত্ররা আছে তাদের তো পরিবার আছে, তাদের তো পরিচয় আছে যে এরা এই পরিবারের সন্তান বা এর সন্তান, সেইটা কি রাষ্ট্র চাইলে সিল করতে পারে? আমি আপনার কাইন্ড ইনফরমেশনের জন্য আমি তথ্য দিচ্ছি, সেটা হলো যে এখানে শহীদদের মধ্যে আমাদের স্টুডেন্টদের পোর্শনটা কিন্তু খুবই কম। এখানে সমাজের সকল শ্রেণীর মানুষ,
এখানে ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বুয়েটের ছাত্র, ট্রাক ড্রাইভার, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মী, সব ধরনের বাংলাদেশের তখনকার প্রায় সবগুলো বিরোধী দলের রাজনৈতিক কর্মীরাও এই শহীদদের তালিকার মধ্যে আছে। অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন যেটাকে বলা হয়, সেই আন্দোলন ছিল, যেখানে নানা অ্যাঙ্গেল থেকে মানুষজন এসেছে এবং শহীদ হয়েছে। আমরা সরকারের কাছে যেতে ওনারা যে রেজিস্ট্রেশন ওনাদেরকে আমরা পাইও না, পেয়েছি। আপনি কি বলবেন যে এই ছাত্ররা তো